আজকের ভিডিওটা একটু আনইউজুয়াল। আমি আসলে অস্ট্রেলিয়াতে 2003 সনে কিভাবে আসলাম, তখনকার যাত্রাটা আর এখনকার যাত্রা আসলে কতটুকু পার্থক্য এবং তখন কেমন ছিল আর কি। তাহলে চলুন, আমার জার্নিটা যদি শুনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদের সাথে আছে মাহবুব মাসুম। আজকে এই লোকাল পার্কটাতে চলে আসলাম। এটা আমার আসলে বাসার পাশেই। এই দেখতে পাচ্ছেন যে যে ফেন্সটা, এটার অপোজিটই আমার বাসা। তো খুব কাছে একটা সুন্দর জায়গা বসার। এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চারা আসে খেলতে, তো বসার জায়গাও আছে। তো আমি বসে বসে এখানে ভিডিও করি আর কি। এখানে একটা সিটে আমি বসে 2003 সন যখন ইন্টারনেট ছিল, কিন্তু আজকের 2026 সনের যে ইন্টারনেটের গতি, তার সাথে আকাশ পাতাল তফাৎ। তখন ইন্টারনেট ছিল ডায়াল আপের, তখন না ছিল ফেসবুক, না ছিল ইউটিউব। তখন আমরা ইয়াহু সার্চ ইঞ্জিন ব্যবহার করতাম। ইয়াহু সার্চ ইঞ্জিন, ডায়াল আপ ইন্টারনেট কানেকশন, টেলিফোন লাইনের সাথে ইন্টারনেট সংযোগ করতে যে টুং 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 শব্দ হতো, সেটা দীর্ঘ অপেক্ষার পর কানেকশন সেট আপ হওয়ার পর আমরা বুঝতে পারতাম যে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। সেই সংযোগের মাধ্যমে খুব ধীরগতিতে আমরা বহির্বিশ্বের অনেক কিছু জানতে পারতাম, অনেক কিছু দেখতাম। বিভিন্ন ইউনিভার্সিটি, ওয়েবসাইট, বিভিন্ন ব্র্যান্ডের ইনফরমেশন, সবকিছু আমরা জানতে পারতাম। আজকের যে গতি, আজকের যে মোবাইল ফোনে বসে আপনারা তথ্যটি যে কোনো স্থানে বসে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা তো আমরা কল্পনাই করতে পারতাম না। তো যাই হোক, 2003 সন, তখন এইচএসসি পাস করেছি। তারপরে বিশেষ করে আমার পরিবারের খুব ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ার হই। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার মায়ের স্বপ্ন ছিল ডক্টর হই, কিন্তু আমি কোনোভাবেই ডাক্তারি লাইনে যাইনি। আমার মায়ের আরেকটা স্বপ্ন ছিল যে ডাক্তার না হলে অন্তত আমি যেন বুয়েটে পড়ি আর কি। সুযোগ হয়েছিল ভর্তি পরীক্ষা দেওয়ার, কিন্তু আমার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল বিদেশে কিভাবে আসা যায়। বিদেশের স্বপ্নে তখন বিভোর ছিলাম। এইচএসসি পাস করেছি, রক্ত টকবক করছে যে বাইরে অ্যাডভেঞ্চারাস একটা ফিল ছিল। তখন শুধু চাইতাম যে বিদেশের চাকচিক্যময় জীবন আমাকে খুব টানতো। বিদেশের যে প্রযুক্তিগত উন্নত জীবন, সেটা আমাকে খুবই খুবই আকর্ষণ করতো। তো সেই আকর্ষণ থেকে বিভিন্ন বন্ধুর পরামর্শ, তখন ইন্টারনেট ছিল কিন্তু সেই স্লো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটির তথ্য নেওয়া, এগুলো আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিভাবে কার কাছে যাব, সঠিক ইনফরমেশনটা পেতাম না তখন, যে আসলে ফিনান্সিয়ালি কি কি সাপোর্ট লাগবে, ডকুমেন্টস কি কি লাগবে, এগুলো আমার কাছে সহজলভ্য ছিল না। এগুলো আমরা যদিও চাইতাম, কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে বিভিন্ন জনের কাছে শুনে শুনে অনেক সময় ভুল তথ্য পেতাম। বিভিন্ন মানুষের কাছে যে যারা বিদেশে গিয়েছে তাদের শরণাপন্ন হতাম যে ভাই কি করব, একটু বলেন কোথায় কিভাবে কি যেতে হবে। তবে তখন কিছু ইউনিভার্সিটির এজেন্সি ঢাকায় ছিল যারা এই কাজগুলো করতো। আমার এক বন্ধুর মাধ্যমে তখন জানতে পারলাম, একটা আমি নাম বলছি না, একটা এজেন্সি ইউনিভার্সিটি অফ ওলংগং, তাদের এজেন্ট, তাদের অফিস ছিল বনানীতে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের কাছে যাই, দেখি কি ইনফরমেশন দেয়, তারা কতটুকু সত্য বা কি ব্যাপার স্যাপার এগুলো জেনে আসি। তাদের কাছে গেলাম, তারা বলল আমরা ইউনিভার্সিটির এজেন্ট এবং আমরা সরাসরি ইউনিভার্সিটিতে আপনাকে ভর্তির সুযোগ দিতে পারি বা আপনার অফার লেটার এনে দিতে পারে। আমি বললাম তাহলে তো বেশ চমৎকার। তখন তারা আমাকে প্রত্যেকটা স্টেপ আমাকে জানালো, বিস্তারিত বলল যে কোন সাবজেক্টে পড়তে চান, কোনটার খরচ কত, ব্যয় কিরকম, বা ওখানে লিভিং কস্ট কত লাগবে, আপনার এখানে স্পন্সর কে হতে হবে। আমি তখনও খুব ইয়াং, বুঝতাম না আসলে যে স্পন্সর, এত ঝামেলা, এত টাকা দেখাতে হবে ব্যাংকে। এগুলো দেখার পর আমার বিদেশে যাওয়ার ইচ্ছাই অনেকটা কমে গিয়েছিল আর কি। তো যাই হোক, তো আমি বাসায় এসে সমস্ত ডিটেলস আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, কিন্তু তারা আসলে আমাকে কোনোভাবেই চাচ্ছিলেন না যে আমি বিদেশে যাই। তারা চাচ্ছিলেন আমি বুয়েটে পরীক্ষা দিই। তো সামহাউ আমার মাকে আমি কনভিন্স করি, এবং মাকে কনভিন্স করার পরে আমার 90% প্রসেসিং বা ভিসা হওয়ার মূল ব্যাপারটাই আমার মা করেছিল শেষমেশ। সমস্ত ব্যাপার এজেন্সির গাইড অনুযায়ী আমার আম্মুর সাথে থেকে আমি করেছিলাম। মোটামুটি ভিসা, অফার লেটার, এগুলো খুব একটা বেশি সময় লেগেছিল না যতটা আমি ভেবেছিলাম যে দেরি হবে। যেহেতু এজেন্সি ছিল, ওনারাই আমার বেশিরভাগ জিনিসগুলো করে দিয়েছিলেন। সেই সময় সমস্ত ডকুমেন্টস রেডি করার পর আমাকে ভিসার জন্য দাঁড়াতে হলো। ভিসা ইন্টারভিউয়ের যে ছিল অফিসার যিনি ছিলেন, উনি কয়েকটা জিনিস আমার মনে আছে এখনো, কিছু প্রশ্ন আমাকে করেছিলেন।
প্রথম প্রশ্নটা করেছিলেন যে কেন তুমি অস্ট্রেলিয়ায় যেতে চাও এবং তুমি কি অস্ট্রেলিয়ায় গিয়ে থেকে যেতে চাও কিনা। আমি আসলে তখন বলেছিলাম যে না, আমি অস্ট্রেলিয়া পড়াশোনা করে আমি দেশে চলে আসবো। তো যাই হোক, 2003 সনে সবকিছু ভিসা এগুলি হয়ে গেল, আমার ভিসাটা খুব সহজেই হয়ে গেছিল। তারপরে ওলংগংয়ে চলে আসলাম। ওলংগংয়ে যাওয়ার আগে আমি মূলত সিডনিতেই ছিলাম। সিডনি এবং ওলংগংয়ের দূরত্বটা খুব একটা বেশি না, এখান থেকে ট্রেনে যেতে প্রায় 1 ঘন্টার মতো ট্রেন, গাড়িতে গেলে মোটামুটি 40 মিনিটের মতো লাগে আর কি। তখন আসলে আমার তো গাড়ি ছিল না, তখন ট্রেনেই যাতায়াত করতে হতো। আর ট্রেনের যাতায়াতে তখন এত ফ্রিকোয়েন্ট ছিল না। এখনকার ট্রান্সপোর্ট অস্ট্রেলিয়াতে এখন নিউ সাউথ ওয়েলসে যে ট্রেনের যে মানে ফাস্ট ট্রেনগুলো যেগুলো আসছে এতটা ফ্রিকোয়েন্ট ছিল না। তখন দেখা যেত 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন থাকতো সিডনি থেকে ওলংগং যাওয়ার। তো আমি সিডনিতে আমার এক বাবার বন্ধুর ছেলের বাসায় উঠেছিলাম আর কি। সেই ভাইয়ের বাসায় কিছুদিন ছিলাম। সেখান থেকে অনেক কষ্ট করে আমাকে ওলংগং যেতে হতো। তারপরে অনেক কিছু চিনতাম না। তারপরে প্রথম দিকে এসে একটু কান্নাকাটি, অনেক কিছুই মন খারাপ ছিল। তো আর ধীরে ধীরে সময় নিয়েছে, পরিবেশ সবকিছু ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগা শুরু করেছে। দেশে ফোনে কথা হতো, অনেক সময় একা একা কান্নাকাটি করতাম, মন খারাপ থাকতো, কোথায় কি করব। তারপরে ওলংগংয়ে ক্লাস করা, নতুন নতুন অস্ট্রেলিয়ান বন্ধু, সব সাদা, আমি একমাত্র ছিলাম তখন বাংলাদেশি। তবে বাংলাদেশি ওই ক্লাসে অন্য খুব একটা আমি পাইনি। কিছুদিন যাওয়ার পরে আমি দেখলাম যে কিছু বাংলাদেশি আসা শুরু করেছে আর কি। তখন আমাদের একটা গ্রুপ তৈরি হলো আর কি। তো আমার মনে আছে আমি সিডনি থেকে পরবর্তীতে দেখলাম যে আমার যাতায়াতে বেশ সমস্যা হচ্ছিল। তো সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমি চিন্তা করলাম যে না, আমাকে ওলংগংয়ে শিফট হতে হবে। পরে ওলংগংয়ে আমি শিফট হয়ে গেলাম। ওলংগং একটা অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ একটা সুন্দর ইউনিভার্সিটি, পুরোটাই একটা সমুদ্রের পাড়ে পাহাড়িয়া পরিবেশে, একদম বলা যায় যে পাহাড়ের নিচে একটা ইউনিভার্সিটি। অসাধারণ মনোরম দৃশ্য, খুবই সুন্দর পরিবেশ এবং পড়াশোনার জন্য খুবই, মানে এখন তো বলা যায় যে তারা এখন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। তখনও ছিল, খুব ভালো ইউনিভার্সিটি ছিল, কিন্তু এখন তাদের মান বিশ্বের টপ ইউনিভার্সিটিগুলিতে র্যাঙ্কিংয়ে তারা চলে গিয়েছে আমি যতদূর জানি। তো সেখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শুরু করি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এটাই ছিল। তখন আমার খুব কষ্ট হতো, তখন সেখানে বাঙালি দোকানপাট ছিল না। অনেক সময় খুব কষ্ট করে আমাকে খাওয়া দাওয়া করতে হতো। অনেক সময় দেখা যাচ্ছে শুধু নুডলস খেয়ে থাকতাম। তারপরে দেখা যেত হালাল হারামের একটা ব্যাপার ছিল আর কি, সবসময় হালাল ফুড পাওয়া যেত না। তো দেখা যেত ওই মুসলিম কমিউনিটি যেটা ছিল আর কি, সেই মুসলিম কমিউনিটিতে যোগাযোগ রাখতাম আমি খুব ভালোই, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের মাধ্যমে অনেক সময় আমি হালাল ফুড, হালাল মাংস এগুলো কিনে নিয়ে আসতাম। মাঝে মধ্যে আমি যখন আমার ছুটি হতো শুক্রবার, আমি ট্রেনে করে আমি সিডনি চলে আসতাম। সিডনিতে যে বন্ধু ছিল তার বাসায় থাকতাম অনেক সময়, শনিবার রবিবার। তাছাড়া ওলংগংয়ে আমি টুকটাক পার্ট টাইম কিছু কাজ করতাম আর কি, ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে কাজ করতাম আর কি, কিন্তু সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে ছিল না। তো যাই হোক, বাসা থেকেই আমার টিউশন ফিজ এগুলো আমি নিয়ে আসতাম। আমি অনেক কঠিন সময় আমি পার করেছি। 2007-এ গ্র্যাজুয়েশন হলো, 4 বছরে গ্র্যাজুয়েশন হওয়ার পর জব শুরু করলাম। জব শুরু করার পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করলাম। তখন পার্মানেন্ট রেসিডেন্সি আমাদের আরেকটু সহজ ছিল, তখন IELTS স্কোর এগুলো অনেক ছিল, তখন ব্যাপক পরিমাণে মাইগ্রেশন শুরু হয়েছে আর কি। পার্মানেন্ট রেসিডেন্সি খুব দ্রুত হয়ে গেল। হয়ে যাওয়ার পর তখন মনে হলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম যে হ্যাঁ, 4 বছর অনেক কষ্ট করেছি, এবার আসলে নিজের জীবন গড়া শুরু। চাকরি শুরু করলাম ভালো একটি কোম্পানিতে। চাকরি শুরু করার পরে জীবনটাকে গুছিয়ে নেওয়া শুরু করেছি। তো এই ছিল আমার মোটামুটি জার্নি। তো যারা নতুন তাদের জন্য আমার আসলে একটা সাজেশন থাকবে, আপনারা এখন প্রযুক্তিগতভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যত খবর আছে সবকিছু আপনারা হাতের মুঠোয় পেয়ে যান। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার থেকে শুরু করে লেখা সবকিছুই আপনারা এখন মোবাইলে করা যায়, ল্যাপটপ আছে আপনাদের, যে কোনো জায়গায় ইন্টারনেটের অ্যাক্সেস আছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আজকাল যেটা দেখেছি যে অনেক ভুয়া এজেন্ট বা অনেক লোক বিভিন্ন রকম টাকা পয়সা নিয়ে অনেকের ভিসা করে না বা এরকমই করে। আপনারা এজেন্টদের আগে যাচাই বাছাই করবেন আগে ইউনিভার্সিটিতে, যে কারা আসলে সত্যিকারের ইউনিভার্সিটির এজেন্ট সেটা আপনি যাচাই করুন। প্লাস আপনি সবচেয়ে ভালো হয় যে আপনি নিজেই সেই ভিসা অ্যাপ্লিকেশনগুলো করতে পারেন। অনেকে যদি মনে করেন যে হ্যাঁ, আমার ভিসা অ্যাপ্লিকেশন অনেক ঝামেলা হতে পারে, তাহলে আপনি একজন ভালো এজেন্টের শরণাপন্ন হতে পারেন। তাছাড়া আমি মনে করি যে অস্ট্রেলিয়াতে আসার জন্য এখনো ব্যাপক সুযোগ আছে। এখন আগের মতো হয়তো বা অতটা সহজ না, কিন্তু এখনও আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি ব্যাচেলর পড়তে চান বা মাস্টার্স করতে চান, সেখানে আপনার সুযোগ আছে এবং সেই পড়াশোনা শেষ করে আপনি এখানে স্থায়ীভাবে থাকার সুযোগ
সুযোগ এখনো আছে। তো আমি আমার অন্য ভিডিওগুলোতে আমি বলেছি যে কোন কোন পাথওয়েতে আপনি আপনার ব্যাচেলর বা আপনার মাস্টার্স বা আপনি পিএইচডি শেষ করে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করে আপনি এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে পারেন বা থেকে যেতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্টসে জানান এবং আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমি আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।